সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসেতে। মাথায় আজকে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে যে ভারত কি টুকরো টুকরো হয়ে যাচ্ছে? আসলে এই বিষয়টা নিয়ে কথা বলা একটু সংবেদনশীল বিষয়। কথা আমরা বলছি না। জিনিসটা যেটা হয়েছে কি বেশ কিছু ঘটনা এখানে উল্লেখ করলে বিষয়টা বোঝা যাবে। এই কথাটা বলেছেন হচ্ছে ইউরোপের দেশ অস্ট্রিয়ার কূটনীতিবিদ, সাবেক কূটনীতিবিদ এবং অর্থনীতিবিদ গুন্থার ফেলিঙ্গার। উনি অতি সম্প্রতি সপ্তাহখানেক আগে উনি উনার এক্স হ্যান্ডেলে একটা বিবৃতি, একটা পোস্ট দিয়েছেন। সেখানে মোদিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে রাশিয়ার লোক বলে উনি বলেছেন যে আসলে ভারত ভাগ হয়ে বিভিন্ন রাষ্ট্রে ভাগ হয়ে যাওয়া উচিত। একসময় যেটা সোভিয়েত ইউনিয়ন হয়েছিল সেরকম ইঙ্গিত উনি দিয়েছেন। তো এখন কথা হলো এই যে ভারতকে ভাগ হয়ে যাওয়ার বিষয়টা উনি বলছেন, প্রস্তাবটা দিচ্ছেন এবং এটা যে শুধু মুখের কথা না, এটা যে উনি সিরিয়াসলি মিন করতেছেন সেটার একটা বড় প্রমাণ হলো উনি ওনার এই বক্তব্যের সঙ্গে সঙ্গে একটি ম্যাপও হাজির করেছেন, যে ম্যাপটি এখন অনেকটা ভাইরালি হয়ে গেছে বলা যায়। এটা ইউটিউবেও পাওয়া যাচ্ছে, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ম্যাপটি পাওয়া যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে পাঞ্জাবের অংশ নিয়ে খালিস্তান একটা দেশ, আলাদা দেশ, উত্তর পূর্ব ভারতের, দক্ষিণ ভারত, পশ্চিমবঙ্গ, সমস্ত জায়গায় মানে এটা আলাদা আলাদা রাষ্ট্রের ম্যাপ এখানে করা হয়েছে। তো এটা উনি একটা বিষয় হচ্ছে যে উনি এটা কেন বলছেন, হঠাৎ করে বলছেন কিনা, এর পিছনে কোনো ইতিহাস আছে কিনা, সেই আলোচনায় আমরা যাব। আমাদের যাওয়াই দরকার। কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশের নিকটতম প্রতিবেশী হচ্ছে ভারত। সেখানকার যে কোনো ঘটনাই আমাদের দেশের উপরও এক ধরনের প্রভাব ফেলে। যেই প্রস্তাবটা দেওয়া হইছে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, দর্শক আপনারা মনে রাখবেন ১৯৯১ সালের দিকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১১টি রাষ্ট্র তৈরি হয়েছে, আলাদা ১১টি রাষ্ট্র তৈরি হয়েছে। এখন ভারত ভেঙে টুকরো টুকরো করে আলাদা আলাদা দেশ হওয়া উচিত, এই বিষয়টা আমাদের দৃষ্টিভঙ্গির থেকে কিরকম সেটা আমরা যদি বিশ্লেষণে নাও যাই, কেন অস্ট্রিয়া, ইউরোপের এই দেশ এটা কেন প্রস্তাবটা করলেন সেটার আমাদের একটু বিচার বিশ্লেষণের দাবি রাখে। এটা একটু ঐতিহাসিক কিছু প্রেক্ষাপটও আছে। তো আমরা সেই ঐতিহাসিক প্রেক্ষাপটের আলোচনার মধ্যে যাওয়ার আগে কিছু ঘটনা এখানে উল্লেখ করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে খেয়াল করবেন ২০২৩ সালের ১৮ই জুন ব্রিটিশ কলম্বিয়া মানে কানাডার একটি জায়গায় হরদীপ সিং নিজ্জর নামে খালিস্তানপন্থী একজন নেতাকে ওই গুরু নানক শিখ গুরুদুয়ারার পার্কিং লটে হত্যা করা হয় এবং কানাডা, এই ঘটনার প্রেক্ষিতে কানাডার সাথে ভারতের কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটেছিল। আপনাদের হয়তো মনে আছে, এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ ভারতীয় নাগরিককে আটক এবং অভিযুক্ত করা হয়েছিল। সেই সময়কার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ব্যাপারে খুব কঠোর অবস্থানে ছিলেন। ভারত যদিও বিষয়টা অস্বীকার করেছে, কিন্তু কানাডার দাবি ছিল যে ভারত তাদের দেশে ঢুকে ভারতীয় গুপ্তচররা যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা কানাডার সার্বভৌমত্বের উপর একটা আঘাতের মতো এসেছে। দর্শক, এই বিষয়টা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা না। একই রকম একটা বিষয় যুক্তরাষ্ট্রে কিন্তু যুক্তরাষ্ট্র একবার অভিযোগ করেছিল যে খালিস্তানপন্থী আরেক নেতা গুরপদ বন্ত সিং পান্নুন, নিউ ইয়র্কে উনি থাকতেন, উনি একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং কানাডার নাগরিক, তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল নিউ ইয়র্কে। তো এটা যুক্তরাষ্ট্র ভালোভাবে নেয় নাই এবং এই ব্যাপারে ভারতকে যখন জানায় তখন ভারত সেখানে তদন্তে সহায়তা করেছিল এবং সেখানে যেই গুপ্তচরকে ধরা হয়েছিল ভারত সরকারিভাবে জানায় তার সঙ্গে ভারতীয় সরকারের কোনো রকম কোনো সংযোগ নেই। তো এইভাবে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। তো এখন কেন এই আলোচনাটা খালিস্তানপন্থী নেতাদেরকে নিয়ে কেন এই আলোচনাটা আসতেছে, সেটার কারণ হচ্ছে অস্ট্রিয়ার যেই অর্থনীতিবিদ গুন্থার ফেলিঙ্গার, উনি যেই কথাটা বলেছেন এই কথাটা আসলে ওনাকে কনভিন্স করেছে হচ্ছে একজন খালিস্তানপন্থী নেতা। উনি সরাসরি স্বীকারই করেছেন খালিস্তানপন্থী নেতাদের সঙ্গে কথা বলার প্রেক্ষিতে
ওনার কাছে এটা মনে হয়েছে যে খালিস্তান একটা আলাদা রাষ্ট্র হইতে পারে, যে দাবিটা শিখরা করতেছে। আচ্ছা, শিখরা এই দাবিটা কেন করতেছে আজকের থেকে? এটা কি ইদানিংকার কোনো ঘটনা? না, বহু আগের থেকে এটা হয়েছে। আসলে এইটার মূলটা হচ্ছে 1947 সালে যখন ভারতীয় উপমহাদেশকে ভাগ করা হয়। ব্রিটিশরা এই কাজটা করে গিয়েছিল। তারা এই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার আগে পুরো ভারতীয় উপমহাদেশে দুইটা জায়গাকে তারা ভাগ করেছিল, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে পাঞ্জাব। এবং অনেকেই যেটা মনে করেন, ইতিহাসবিদরা যেটা মনে করেন, সেটা হচ্ছে যে ব্রিটিশদেরকে এই উপমহাদেশকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার মূল কারিগর ছিল বাঙালি এবং পাঞ্জাবিরা। ভারতীয় অন্যান্য জাতিসত্তা যারা আছে, বিশাল একটি দেশ, সেখানে কেউই কিন্তু অন্য কোনো জাতি কিন্তু ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে কোনো রকম কোনো আন্দোলন সংগ্রাম চালাননি। এই সমস্ত কৃতিত্বই বলা যায় বাঙালি এবং পাঞ্জাবিদের। এই জন্য ইতিহাসবিদরা যেটা মনে করেন সেটা হচ্ছে যে ইংরেজরা যাওয়ার আগে খুবই কৌশলগতভাবে এই দুইটা প্রদেশকে ভাগ করে দিয়ে গিয়েছেন। পশ্চিমবঙ্গ পড়েছে ভারতে, পূর্ব বাংলা পাকিস্তানে, পরবর্তীতে স্বাধীন হয়ে আলাদা দেশ হয়েছে বাংলাদেশ। আর পাঞ্জাবের ক্ষেত্রে যেটা হয়েছে যে পাঞ্জাবকেও ভাগ করা হয়েছে, এক অংশ পাকিস্তানে, যেটা আজাদ কাশ্মীর বা এরকম বলা হয়, আর একটা অংশ হচ্ছে ভারত নিয়ন্ত্রিত অংশ। তো এইভাবে ভাগ করে দিয়ে গেছে যাতে করে ইংরেজরা এটা বুঝাইতে চাইছে যে তোমরা তো আমাদের বিরোধিতা করছিলা, এখন সারা জীবন ভোগ করো। এবং এটারই ধারাবাহিকতায় আসলে অনেক ঘটনা এখনো পর্যন্ত ঘটে যাচ্ছে। এই যে অস্ট্রিয়ার গুন্থার ফেলিঙ্গার নামে ভদ্রলোক যে প্রস্তাবটি দিয়েছেন, এবং এটা নিয়ে অনেক আলোচনা শুরু হয়েছে, এবং আমার ধারণা যে এটা সহজে থামবে বলে মনে হয় না। বাস্তবে এই জিনিসটা বাস্তবায়িত হয় কিনা সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু এটা নিয়ে আসলে বিশ্বে একটা তোলপাড় কিন্তু আছে, বিশেষ করে আমাদের এই উপমহাদেশের ভূ রাজনৈতিক মহলে। দর্শক, আপনারা জানেন যে শিখরা কিন্তু 1947 সালে যে দেশটা ভাগ হয়েছে সেটা কিন্তু কখনোই মেনে নেয় নাই। তারা শুরু থেকেই কিন্তু এটার বিরোধী ছিল। শিখরা তাদের স্বতন্ত্র যে একটা অবস্থান, মর্যাদার জায়গা, সেটা সবসময় ধরে রাখতে চেয়েছিল। কিন্তু তাদের দেশটাকে যখন ভাগ করা, দুইটা দেশের মধ্যে বন্টন করে দেওয়া হলো, এটা তাদের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। এবং এক সময় তারা যে আন্দোলন শুরু করে আলাদা একটা রাষ্ট্রের জন্য, শিখদের জন্য আলাদা একটা রাষ্ট্রের জন্য, সেটা 1980-র দশকে এটা কিন্তু প্রবল একটা রূপ ধারণ করে। 1970-এর দশক থেকেই এগুলিকে নিয়ে একটা দল গঠিত হয়, আকালি দল। এবং 80-র দশকে এটা সহিংস যখন হয়ে ওঠে, আকালি দলের একজন নেতা ছিলেন জর্নাল সিং ভিন্দ্রানওয়ালে। আপনাদের মনে থাকতে পারে ইন্দিরা গান্ধী 1984 সালে অপারেশন ব্লু স্টার চালিয়েছিলেন স্বর্ণ মন্দিরে, এবং সেখানে এই ভিন্দ্রানওয়ালে সহ অনেক বহু শিখ মারা গিয়েছিলেন। ঘটনার কিন্তু সেখানেই শেষ নয়। এই ঘটনার প্রেক্ষিতেই ধারণা করা হয়, বা ধারণা করা না, এটা আসলে বলাই যায়, এই কারণেই ইন্দিরা গান্ধী পরবর্তীতে শিখ দেহরক্ষীদের গুলিতে উনি নিহত হয়েছিলেন। এটা অনেক একটা ইম্পর্টেন্ট ঘটনা, আপনারা এই জিনিসগুলি জানেন। তো পরবর্তীতে আসলে দেশের ভিতরে এই আন্দোলনটার মানে চালানোর পাশাপাশি খালিস্তানপন্থী নেতারা ইউরোপের বিভিন্ন দেশ সহ কানাডা, আমেরিকা, এই সমস্ত জায়গায়, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রিয়া, জার্মানি, এই সমস্ত দেশে তারা ছড়িয়ে পড়ে এবং তারা তাদের প্রচারণাটা চালিয়ে যায়। এখনো পর্যন্ত তারা এই প্রচারণাটা চালিয়ে যাচ্ছে। সহিংস পন্থা থেকে বের হয়ে তারা হয়তোবা ঐতিহাসিকভাবে, তত্ত্বগতভাবে বোঝানোর মাধ্যমে এই বাস্তবতাটা যে খালিস্তান একটা আলাদা দেশ কেন হওয়া উচিত, এই বাস্তবতাটা অনেককে বুঝাতে চাচ্ছেন। এবং এই ব্যাপারে ইউরোপীয় পশ্চিমা দেশগুলির, যুক্তরাষ্ট্র এবং কানাডা, এই সমস্ত দেশগুলির কিন্তু এক ধরনের সফট একটা সমর্থন কিন্তু আছে। এই যে হরদীপ সিং নিজ্জর মারা গেলেন, এই হরদীপ সিং নিজ্জরের মৃত্যু নিয়ে কিন্তু কানাডা ভারতের সাথে মানে কূটনৈতিক সম্পর্ক বাতিল করার মতো অবস্থা তৈরি হয়ে গিয়েছিল, এবং এই ঘটনার প্রেক্ষিতে কূটনীতিকদেরকে প্রত্যাহার করা হয়েছিল। ব্রিটিশ ভারতের কানাডা রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করা হয়, কানাডার থেকেও ভারতীয় রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেওয়া হয়। এই সমস্ত যে ঘটনাগুলি ঘটতেছে, এই ঘটনারই প্রতিক্রিয়ায় এই গুন্থার ফেলিঙ্গার কিন্তু এই কথাটা বলেছেন যে ভারতের ভাগ হয়ে যাওয়া উচিত, সেটাই
এই উপমহাদেশে শান্তি বয়ে আনবে এবং সেটাই ন্যায়সঙ্গত, এরকম কথাগুলি উনি সেখানে বলেছেন। এবং যেটার একটা বড় প্রতিক্রিয়া হয়েছে ভারতের মধ্যে। ভারতের সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, দিল্লি এই বিষয়টাকে খুব সতর্কতার সাথে দেখতেছে এবং দিল্লি এটার প্রতিবাদ জানিয়েছে। তবে তারা যেটা বলতেছে যে অস্ট্রিয়ার কাছে সরকারিভাবে তারা কোনো নোট পাঠাবেন না, কোনো রকম কোনো কিছু করবেন না। কেন? কারণ গুন্থার ফেলিঙ্গার কিন্তু অস্ট্রিয়ার কোনো সরকারি ব্যক্তিত্ব নন, রাষ্ট্রীয় কোনো পদে উনি কিন্তু নাই। কিন্তু একটা জিনিস এখানে অস্বীকার করার উপায় নাই, যেটা ভারত থেকেও বলা হয়েছে, যে উনি অনেক বেশি প্রভাবশালী একজন মানুষ। এক সময় অস্ট্রিয়ার কূটনীতিবিদ হিসেবে উনি কাজ করেছেন, অর্থনীতিবিদ হিসেবেও উনি একজন হাই র্যাঙ্কিং আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তো গুন্থার ফেলিঙ্গার যেহেতু বলেছেন, সেহেতু তারা এটার তীব্র প্রতিবাদ জানিয়েছে। এখন প্রতিবাদ জানানোর মধ্য দিয়ে যে 1947 সাল থেকে চলে আসা যে ইতিহাস এবং শিখদের যে ক্ষোভ, শিখদের যে বৈষম্যের, অর্থনৈতিক বৈষম্যের শিকার তারা হয়েছেন, ভারতীয় নীতির কারণে বেকারত্ব, সামাজিক বৈষম্য বেড়েছে, তরুণ সমাজের মধ্যে মাদকাসক্তি এসেছে। খালিস্তানপন্থীদের নেতাদের একমাত্র সমাধানের জায়গা হচ্ছে খালিস্তান নামে আলাদা একটা দেশ গঠন করতে হবে। এবং সেটাতে আসলে তাদের যে 50-60 বছর 75 বছরের যে আন্দোলন, সেটা আসলে কোনো একটা জায়গায় এখনো না পৌঁছানোর ফলে এই বিষয়টা যে ভারতকে আলাদা আলাদা রাষ্ট্রে ভাগ করে ফেলার যে বিষয়টা, সেটা সামনে এসেছে। দর্শক, এখানে আমি আরেকটু কানেক্ট করতে চাই, সেটা হচ্ছে কিন্তু যে এই সালতানাতি বাংলার একটা ঘটনা নিয়ে এর আগে আমরা কথা বলেছিলাম, যেখানে বৃহৎ বাংলার একটা বিষয় চলে আসছে। প্রাচীন যুগে বাংলার যেই এলাকা ছিল সেই আয়তন নিয়ে এটা আসলে তুরস্কের একটা এনজিও এই বিষয়টাকে সামনে এনেছিল। ঘটনার ধারাবাহিকতা দেখা যায় যে চীন অরুণাচল প্রদেশকে তাদের বলে দাবি করে এবং অরুণাচলের অনেক জায়গার নামই চীনের ম্যাপে দেখানো হয় অন্যভাবে, ওটা চাইনিজ হিসেবে দেখানো হয়, নাম হিসেবে দেখানো হয়। এটা হচ্ছে ব্যাপার। নেপালও কিন্তু তাদের ম্যাপে কিছু অঞ্চলকে দেখায় যেটার মধ্যে ভারতের এখনো পর্যন্ত ভারতের অধিকার রয়ে গেছে বলে মনে হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে ভারত ভাগ করে নানান রাষ্ট্রে বিভক্ত করে দেওয়ার যে প্রস্তাবটি গুন্থার ফেলিঙ্গার তুলেছেন, সেই প্রস্তাবের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কার সাধারণ মানুষ কিন্তু সেটাতে সমর্থন দিচ্ছেন, এক ধরনের এটা ভালো হয় এই ধরনের কথা বলছেন। সুতরাং দর্শক, আমার মনে হয় এই যে ঘটনাটি, এটির দিকে আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে। এই ঘটনাটি আরো অনেক দূর যাবে বলে আমার মনে হয়। আজকের মতো এখানেই।